প্রথমেই ঠাকুর মা ও স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে আমরা মহাভারত তার প্রথম ভাগ থেকে আজকে আমরা মহাকাব্য আরম্ভ হলো। স্বামী রাঘবেশানন্দজির মহাভারত এই পুস্তক থেকে আমরা এই মহাকাব্য আরম্ভ হলো এই অংশটি আজকে প্রথমে পাঠ করব। মহাকাব্য আরম্ভ হলো। নারায়ণ ও নরোত্তম নরকে নমস্কার। বিদ্যার দেবী সরস্বতী ও আদি ঋষি ব্যাসদেবকে নমস্কার। আমাদের অভীষ্ট যেন সিদ্ধ হয়। লোমহর্ষণ মুনির পুত্র উগ্রশ্রবা নানা শাস্ত্রে সুপণ্ডিত। একদিন তিনি নৈমিষারণ্যে এসে উপস্থিত হলেন। এই তপবনে মুনি ঋষিগণ কঠোর তপস্যায় কাল কাটাতেন। উগ্রসভার স্থান ও আহার শেষ হলে মুনিগণ একটি গাছের তলায় তাকে ঘিরে বসলেন তার কথা শুনবেন বলে। একজন মুনি সবিনয় উগ্রসভাকে জিজ্ঞাসা করলেন, ঋষিবর, দয়া করে আমাদের বলুন আপনি কে, কোথা থেকে এসছেন, আপনি কোথায় তপস্যা করেন? অনুগ্রহ করে আপনার সম্যক পরিচয় দিয়ে আমাদের কৌতূহল দূর করুন। ঋষি উত্তরে কইলেন, আমি জন্মেজয়ের সর্পযজ্ঞে যোগ দিতে গিয়াছিলাম। সেখানে বৈশাম্পায়নের মুখে মহর্ষি বেদব্যাস রচিত মহাভারতের অতি পবিত্র ও অনবদ্য কাহিনী শোনার সৌভাগ্য অর্জন করেছি। এরপর বহুদিন তীর্থে তীর্থে ভ্রমণ করি। ওই সময় সমন্তন পঞ্চম তীর্থেও কিছুদিন ছিলাম। ওই স্থানে অনতিদূরে কুরু পাণ্ডবদের যুদ্ধ হয়েছিল। এখন আমি এখানে এসেছি আপনাদের সঙ্গে কিছুকাল থাকব বলে। এমন একজন মহাত্মাকে কাছে পেয়ে মুনিগণ অতিশয় আনন্দিত হলেন। উগ্রসভা ও নানা পুরাণ থেকে পবিত্র ধর্মকথা শুনিয়ে তাদের প্রীত করলেন। এরপর তিনি মহাভারতের কথা বর্ণনা করতে আরম্ভ করলেন। সৃষ্টির আদিতে এই বিশ্ব সংসার অন্ধকারে ঢাকা ছিল। তারপর সৃষ্টির আদি কারণ সকল বস্তুর অফুরন্ত বীজ রূপে সৃষ্টি হলো এক অতিশয় ডিম্ব। এই ডিম্ব থেকে জন্ম নিলেন প্রজাপতি ব্রহ্মা এবং মনু, দক্ষ ও তার 10 পুত্র, যমজ অশ্বিনী কুমার, 12 জন আদিত্য ও পিতৃগণ। এরপর জল, পৃথিবী, বায়ু, আকাশ, 10 দিক, সংবৎসর, ঋতু, মাস, পক্ষ, দিন এবং রাত্রি। এইভাবেই সৃষ্টি হলো মানুষের পরিচিত জগৎ। এই জগৎ আবার প্রলয়কালে পরব্রহ্মে মিশে যায়। তবে সংসার চক্রের খেলায় সৃষ্ট হয় মনুষ্য জগৎ। 4ই বেদ, যোগশাস্ত্র, বিজ্ঞানশাস্ত্র, ধর্ম, অর্থ, কাম প্রতিপাদক বিবিধ শাস্ত্র, লোক যাত্রা বিধান সব কিছু মানুষই সৃষ্টি করল। লিপিকার গণেশ। পরাশর মুনির পুত্র বেদব্যাস ঋষিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। জগৎ সংসারের সকল কথাই তার জানা ছিল। তিনি মনে মনে মহাভারতের বিশাল কাহিনী রচনা করেছিলেন। কিন্তু কিভাবে এই কাহিনী মানুষের কাছে পৌঁছে দেবেন তা নিয়ে তিনি চিন্তা করতে লাগলেন। প্রজাপতি ব্রহ্মাকে তিনি ধ্যানে আহ্বান করলেন। ব্রহ্মা তাকে দেখা দিলেন। ব্যাসদেব সসম্মানে ব্রহ্মাকে প্রণাম করে করজোড়ে সবিনয়ে বললেন, হে প্রভু, আমি মনে মনে মহাভারত মহাকাব্য রচনা করেছি। তাতে অতীত, বর্তমান ও ভবিষ্যতের কথা রয়েছে। আছে জরা ও মৃত্যু, ভয় ও ব্যাধির কথা, ভাব ও অভাবের কথা বর্ণনা করেছি। বর্ণাশ্রম ও সাধনার বিধান রয়েছে। সূর্য ও চন্দ্র, পৃথিবী, গ্রহ, নক্ষত্র ও তারার বিবরণ, বেদের সারাংশ এবং সকল দর্শনের ব্যাখ্যা করেছি। এই কাব্য সমুদ্র, পর্বত, নদ নদী, তীর্থক্ষেত্র ও সুন্দর সুন্দর নগরের বিবরণ আছে। বিভিন্ন জাতি ও ভাষা, যুদ্ধ কৌশল এবং ভগবানের দিব্য রূপের বর্ণনাও রয়েছে। কিন্তু আমার মুখ থেকে শুনে শুনে এই মহাকাব্য লিখবার মতো কাউকে তো দেখছি না। ব্যাসদেবের কথা শুনে ভগবান ব্রহ্মা প্রীত হয়ে বললেন, তুমি বলছো তোমার এই রচনা মহাকাব্য,
উত্তম, এটি অনুপম ও অতুলনীয় হোক। তুমি ভগবান গণেশকে লিপিকার হতে প্রার্থনা জানাও। এই বলে ব্রহ্মা অন্তর্হিত হলেন। ব্যাসদেব গণেশ বা গণপতিকে স্মরণ করলেন। গণেশ এসে উপস্থিত হলেন। ব্যাসদেব ভক্তি ও শ্রদ্ধা সহকারে গজাননকে বললেন, প্রভু, আমি এক সুদীর্ঘ কাব্য রচনা করেছি। প্রজাপতি ব্রহ্মা বলে গেলেন, আমার কাব্যের অনুলেখক হওয়ার সবচেয়ে যোগ্য ব্যক্তি আপনি। আমি আপনাকে আমার লিপিকার হতে অনুরোধ করছি। গণপতি বললেন, আমি রাজি, তবে একটি শর্তে। তুমি তোমার কাহিনী কোথাও না থেমে অবিরাম বলে যাবে, থামলেই কিন্তু আমি চলে যাব। ব্যাসদেব রাজি হলেন, তবে তিনিও একটি পাল্টা শর্ত দিলেন। বললেন, ঠিক আছে, আমার কথার সঠিক অর্থ না বুঝে আপনিও লিখতে পারবেন না। গণেশ ওম উচ্চারণ করে লিখতে আরম্ভ করলেন। তিনি লিখতে লাগলেন যেন ঝড়ের গতিতে। ব্যাসদেবও বাধ্য হলেন অতি দ্রুত গতিতে রচনা করতে। কিন্তু সুন্দর কোনো শ্লোক রচনা করার আগে ব্যাসদেবের খানিকটা সময় তো লাগবেই। তাই তিনি একটি কৌশল অবলম্বন করলেন। তিনি ইচ্ছাপূর্বক জটিলভাবে এমন একটি শ্লোক রচনা করতেন যার অর্থ বুঝতে গণেশকে খানিকক্ষণ চিন্তা করতে হতো। সেই ফাঁকে ব্যাসদেব মনে মনে পরের শ্লোকটি ভেবে নিতেন। লেখার পর ব্যাসদেব সবার আগে এই মহাকাব্য শোনান তার পুত্র শুকদেবকে। কথিত আছে, নারদ মুনি দেবলোকে মহাভারত কাহিনী প্রচার করেন। শুকদেব শোনান গন্ধর্ব, রাক্ষস ও যক্ষদের। ব্যাসদেবের প্রধান শিষ্য পুণ্যবান ও পণ্ডিত বৈশাম্পায়ন মানুষের কল্যাণের জন্য তা বর্ণনা করেন জনমেজয়ের সর্পযজ্ঞের শেষে। এখন উগ্রশ্রবা মুনি সেই কাহিনী আপনাদের শোনাব। এই কথা শুনে মুনিগণ মনোযোগী হয়ে বৈশাম্পায়ন এবং জনমেজয়ের মধ্যে কথোপকথনের ভঙ্গিতে উগ্রসভা মহাভারত কথা বর্ণনা করতে লাগলেন। এই ছিল আমাদের লিপিকার গণেশ।